দেখ লাস্ট ক্লাসে আপ টু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পর্যন্ত হয়েছিল, এতটা আসছি তো? হ্যাঁ ঠিক আছে, ওটাই বেটার। তো আজকে কি কি পড়াবো না, টর্ক পড়াবো, মুভিং কয়েল গ্যালভানোমিটার পড়াবো, মুভিং কয়েল গ্যালভানোমিটারের কারেন্ট সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি এগুলো পড়াবো। তার সাথে পড়াবো, আমাকে টপিকগুলো মনে করাবি, দরকার হলে লিখে নিতে পারিস। তার সাথে পড়াবো ফিগার অফ মেরিট, ট্যানজেন্সিয়াল গ্যালভানোমিটার পড়াবো, মানে ট্যানজেন্ট গ্যালভানোমিটার যেটা, ঠিক আছে। অ্যাটমিক ম্যাগনেটিসের নেই মনে হয় সিলেবাসে, নেই তো? নেই, অ্যাটমিক ম্যাগনেটিসের নেই, ঠিক আছে। আর পড়াবো ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, ঠিক আছে। এইগুলো সাথে আর প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, সাসেপ্টিবিলিটি, ফেরো ডায়া, ঠিক আছে। দেখ তাহলে ফার্স্ট যেটা আসছে সেটা হলো যে, আর না এর সাথে এটাও লিখে নে যে লসেস, হিস্টেরিসিস লসেস বলতে অনলি হিস্টেরিসিস, ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা নেক্সট লিখবি কি, টর্ক ইনে, ফার্স্ট টপিক কী বললাম আমি? হ্যাঁ, টর্ক ইনে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে পারিস, বা টর্ক ডাইরেক্ট এমনি নর্মাল টর্কও বলতে পারিস। তোরা ফোর্স পড়েছিস অলরেডি, μ0/4π2I1I2/r, তাই তো? আচ্ছা দেখ ম্যাগনেটিক ডাইপোল যেমন পড়েছিস অলরেডি, তাই তো? ম্যাগনেটিক ডাইপোল এটাকে কি দিয়ে লিখি? m=I। এটা কোনখান থেকে পাচ্ছিলাম না, ওই লুপটা থেকে পাচ্ছিলাম, তাই তো? এই লুপের এখানে কি হয় ফর্মুলা, μ0/4π2IA r² + x² 3/2। এটাকে আমি অ্যানালগাস ইকুয়েশন তৈরি করেছিলাম এর সাথে কার না, ইলেকট্রিকের, তাই তো? এখানে এটা আর, আর এটা অবভিয়াসলি এক্স। ওকে ওকে, এটাতে কি আসবে, আয়ের জায়গায় কি আসবে, পি এর জায়গায় কি আসছে, আয়ে। এটা ইলেকট্রিকের জন্য হয়, আর এটা কিসের জন্য, ম্যাগনেটিকের জন্য। তো আয়ে মানে তুই জানিস কি, পি এর বদলে আমি ওটাকে এম লিখেছিলাম, m= ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা এবারে দেখ এর ডিরেকশন কি হয়, ধরে নে কারেন্ট যদি এই দিকে হয় তখন এরকম হলে তখন ভেতরের দিকে, উল্টো দিকে হলে কি হতো, বাইরের দিকে হতো। এটাও তোরা জানিস, এরকম কোশ্চেন তোরা করেছিস, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড, হলো, এটা লিখতে পারি। আচ্ছা এর সাথে ঠিক আছে, টর্ক মানে কি হয়, τ তুই কি জানিস, এখানে PE sin θ হয়, তাহলে এখানে কি হবে, MB sin θ। আচ্ছা ডাইপোল মোমেন্ট কি থেকে হবে, -q আর q, যে দুটো চার্জ সেপারেটেড এট সার্টেন ডিস্টেন্স তখন ডাইপোল মোমেন্ট আছে।
তাহলে এখানে আমি কি করতে পারি, এটা মাইনাস এম, এটা এম, এটা মাইনাস এম, এটা এম, এটা হচ্ছে নর্থ পোল ধরবি, এটা সরি এটা সাউথ পোল, এটা নর্থ পোল, ঠিক আছে। তেমনই এখানে এম ইজ ইকাল টু হয়, যেমন এখানে পি ইজ ইকাল টু হয় কিউ ইন্টু এল, এখানে এম ইজ ইকাল টু হয় এম ইন্টু এল, ঠিক আছে, ডান। এম ইজ ইকাল টু হচ্ছে এম ইন্টু এল, তাই তো। টর্ক মানে জানিস পি সাইন থিটা, এখানে আসবে এম বি সাইন থিটা। তাহলে তুই যদি দেখিস, একটা ধর আমি ম্যাগনেট ড্র করি, একটা ম্যাগনেট যদি ড্র করি এরকম, এখানে যদি মাইনাস এম আর এম হয়, এইগুলো এম আর এমকে বলি পোল স্ট্রেংথ, এটাকে বলি পোল স্ট্রেংথ, পিওএলই STREN GTH, পোল স্ট্রেংথ। তো পোল স্ট্রেংথ যেমন মাইনাস কিউ থেকে কিউর দিকে ডাইপোল হয়, পোল স্ট্রেংথ এখানেও সাউথ থেকে নর্থ, কোন দিকে ডাইপোল হবে, এদিকেই। তো ডাইপোল এদিকে যদি হয়, একটা ফিল্ড আমি প্রডিউস করলাম এখানে, কোন দিকে, এই দিকে। তাহলে এই মাইনাস এমটাকে এইদিকে যদি ফিল্ড হয়, কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে, এদিকে। আর প্লাস এমকে এইটা 12, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেলটা কত, থিটা। কাদের মাঝে বুঝতে পারছিস, ডাইপোলের মাঝে, ডাইপোলের সাথে এর অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে টর্ক ইজ ইকাল টু কী হয়, এম বি সাইন থিটা। যদি থিটা কী হয় 90, তাহলে টাউ ইজ ইকাল টু কী হবে, এম বি। এমটা এম মানে জানিস আই, যদি এন নাম্বার অফ এর বদলে আমি একটা কয়েল দিয়ে দিই, তাহলে তার জন্য কী হবে, NIA B। তাহলে এটাকে তুই লিখতে পারিস ভেক্টর ফর্মে NIA ক্রস বি, বা বিনা সাইন থিটা টর্ক। থিটাটা বি, আর এইদিকে বি, এদিকে এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো যে যেমন তুই এটার জন্য যদি দেখতে চাস, একটা লুপের জন্য যদি দেখতে চাস, লুপটাকে তুই এরকম ড্র কর, কারেন্টটাকে তুই এদিকে দে, তাহলে আয়ে কোন দিকে, এদিকে। ম্যাগনেটিক ফিল্ড ধরে নে এদিকে, তাহলে থিটা কোন দিকে হবে, থিটা এইটাই কেন, এই দিক থেকে এদিকে কেন, টাউ ইজ ইকাল টু NIA ক্রস বি। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি, A ক্রস বি, IA ক্রস বি। তাহলে এ থেকে কোন দিকে আসবে, বি এর দিকে, মানে এই দিকে। টর্ক কোন দিকে হবে, ভেতরের দিকে হবে, বা তুই যদি এই প্লেনে বলিস টর্কটা কোন দিকে হবে, নিচের দিকে হবে। বুঝতে পেরেছিস কি বললাম, মানে টর্কের ডিরেকশন এখানে কি আসবে, ভেতরের দিকে হচ্ছে। ভেতরের দিকে মানে কি হয়, ক্রস। বোঝা গেছে, এটা হচ্ছে টর্কের ডিরেকশন। থিটা 90 হলে তো বলেছি, ঠিক আছে। এবার লিখ মুভিং কয়েল গ্যালভানোমিটার, MCG। ভয়টাই পায় না কাউকে। হ্যাঁ, মুভিং কয়েল গ্যালভানোমিটার, ঠিক আছে।
না মুভিং কয়েল গ্যালভানোমিটার কি আসছে, তুই জানিস একটা গ্যালভানোমিটার মানে সেখানে একটা স্প্রিং থাকে, তো এরকম একটা স্প্রিং থাকবে, নিডল থাকে, দিয়ে স্প্রিংটা এখানে রিডিং আছে, রিডিং বরাবর ঘোরাঘুরি করে। কেন ঘোরাঘুরি করে? একটা টর্ক প্রডিউস হয় সেই জন্য। তো দুটো টর্ক থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল টর্ক এটা, আর একটা টর্ক থাকে সেটা হচ্ছে যে রিস্টোরিং টর্ক। এফ ইজিক্যাল টু যেমন কে এক্স হয় তেমনই টাউ ইজিক্যাল টু হয় সি থিটা। সেমভাবে এফ সমান কে এক্স তোরা জানিস, এফ মানে ফোর্স, কে মানে স্প্রিং কনস্ট্যান্ট, টাউ সমান সি থিটা, ফোর্সের বদলে আসছে টর্ক, এক্স এর বদলে আসছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর সিটা হচ্ছে টর্সনাল কনস্ট্যান্ট। যেমন স্প্রিং কনস্ট্যান্ট থাকে তেমনই সিটা হচ্ছে টর্সনাল কনস্ট্যান্ট, টর্সনাল কনস্ট্যান্ট। টাউ ইজিক্যাল টু আসবে বি না, বিআই এন এ, বি না ইজিক্যাল টু কি আসছে সি থিটা। এখান থেকে তুই থিটা বাই আই বের কর, থিটা বাই আই বের করলে কি আসছে এন বি এ বাই সি। দিস ইজ কল্ড কারেন্ট সেন্সিটিভিটি। আর আই বাই থিটা যদি হয় সেটাকে বলবো ফিগার অফ মেরিট। এটাকে কি বলবো? ফিগার অফ মেরিট। ঠিক আছে, এখানে সেটা কুইক লিখবি, আমি ছেড়ে দেবো তোদেরকে, 8টার সময় ছেড়ে দেবো। যদি থিটা বাই আইআর লিখিস এটাকে, তখন এটাকে কি লিখবি? এটা কি লিখলি? কারেন্ট সেন্সিটিভিটি। এখানে থিটা বাই আইআর মানে থিটা বাই ভি সমান কি হবে? এন বি এ বাই সি আর। এটাকে লিখবি ভোল্টেজ সেন্সিটিভিটি, ভিএস। ঠিক আছে, ভিএস ভোল্টেজ সেন্সিটিভিটি লিখেছিস। আচ্ছা, নেক্সট লিখবি লাইক বৃষ্টি হচ্ছে। ওয়ার্ক ডান ইন রোটেটিং এ ডাইপোল, ওয়ার্ক ডান ইন রোটেটিং এ ডাইপোল। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়? পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এখানে কি হবে? এম বি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। পোটেনশিয়াল এনার্জি কি হবে? মাইনাস এম ডট বি বা মাইনাস এম বি কস থিটা বলতে পারিস। ঠিক আছে, আচ্ছা আমি দুটো ফিগার দিচ্ছি, এদের দুজনের জন্য তোদেরকে টর্ক কোন দিকে বলতে হবে। ঠিক আছে, বিটা এদিকে আর এটা এক্স, জেড ওয়াই এক্স, এটা কারেন্ট, বি ওপরের দিকে। ঠিক আছে, উইথ ডাইরেকশন বলতে হয়। তুই সিম্পল জিনিস দেখ, এটা এভাবে ঘুরছে, তাহলে আয় কোন দিকে? আয় কোন দিকে? নিচের দিকে, মাইনাস কে ক্যাপ। এটা এক্স ওয়াই জেড মাইনাস কে ক্যাপ। আর বিটা কোন দিকে? ওপর দিকে, এন এন ওয়ান, বি ওপরের দিকে মানে কি লিখবি? বি, তাহলে কত হয়ে যাবে? 0। কে ক্যাপের সাথে কে ক্যাপের ক্রস করলে কি হয়? 0। আচ্ছা, এবারে তোরা আরেকটা কর, এইভাবে ঘুরলে কোন দিকে? নিচের দিকে হচ্ছে না? নিচের দিকে মানে কি? অপোজিট অফ জেড। তো এটা এক্স, এটা ওয়াই। কারেন্ট কোন দিকে ঘুরছে? এইদিকে ঘুরছে। কারেন্ট কোন দিকে ঘুরছে? এরকম ঘুরছে। তো লুপ ভাবনা একটা, নিচের দিকে হচ্ছে না? বুঝতে পেরেছিস?
আচ্ছা, নেক্সট আসছে তাহলে এটা 30 ডিগ্রি, ফিল্ড ওপরের দিকে, ঠিক আছে। তোকে টর্ক বের করতে হবে উইথ ডাইরেকশন। তাহলে তুই একটু আগেই বলছিলাম আই এ তোকে কি কি দেখতে হবে, এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করছে, ওয়াই এর সাথে, জেড এর সাথে। দেখ এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করছে, আগে এক্সটা না আগে ওয়াইটা দেখি। ওয়াই এর সাথে কত অ্যাঙ্গেল করছে 30, ওয়াই এর সাথে এরিয়া 30, এরিয়া ভেক্টর কত 60, জেড এর সাথে এরিয়া কত 0, এরিয়া ভেক্টর কত, আর এক্স এর সাথে এরিয়া কত, এক্স এর সাথে এরিয়া 60, এরিয়া ভেক্টর 30, তাহলে 360 মাইনাস 30 মানে কত, বুঝলি কি না? এরিয়াটা এক্স এর সাথে কত ডিগ্রি 60, এইটা আবার এরম করিস না, এটা সামনের দিকে আছে, এরিয়াটা কত 60, এরিয়া ভেক্টর কত 30, তাহলে 300 যেহেতু উল্টো দিকে, মানে আমাকে এই দিক থেকে যেতে হবে তো না, আমাকে সবসময় এই দিক থেকে মেজার করতে হয়, আমি সবসময় এই অ্যাঙ্গেলটা দেখব, অ্যান্টি ক্লক। বোঝা গেল না গেল না? ঠিক আছে, তাহলে 360 মাইনাস 30 মানে 330। এবারে তুই সলভ করে দেখ যে কি আসছে। আর নাহলে যদি এইটাতেও কনফিউশন হচ্ছে, কোনো প্রবলেম নেই, এক্স এর সাথে অ্যাঙ্গেল কত হচ্ছে 60 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত 30, ঠিক আছে। তুই এই 30 নিয়েই কর, নাহলে আবার এইখানে অনেকের কনফিউশন হতে পারে। আরে এক্স এর সাথে কত অ্যাঙ্গেল 60, এরিয়ার অ্যাঙ্গেল 60 মানে এরিয়া ভেক্টর কত 30, এবারে cos 30 মানে কত, আই ক্যাপ। আচ্ছা, আর এটা 1/2 জে ক্যাপ, আর কেটা তো থাকছে না, cos 30 আই ক্যাপ, cos 60 জে ক্যাপ, cos 90 কে ক্যাপ। ঠিক আছে, বোঝা গেল? এটা কিসের ডিরেকশন হচ্ছে আই এ, তাহলে এর সাথে কি মাল্টিপ্লাই করবি আই এ, এটা হলো আই এর ডিরেকশন, তাই তো। আর বি এর ডিরেকশনটা কোন দিকে আছে? এবারে একটা জিনিস দেখ, তুই সিম্পল ভাব, এটা এই দিকে ঘুরছে, এইদিকে ঘুরছে মানে এটা ভেতরের দিকে এরকম ডিরেকশন হবে, এরকম আছে মানে ভেতরে এরকম আছে তো, তাহলে ভেতরের দিকে কোন দিকে হবে? এরকম দিকে হবে, এরকম হচ্ছে না? দে 3টে পেন দে। এরকম এরকম আছে তো, তো এরকম যদি থাকে ঠিক এরকমই আছে, এরকম আছে, তো এরকম যদি থাকে এর এরিয়া ভেক্টরটা কোন দিকে হচ্ছে? এইদিকে, তাহলে একটা এই দিক একটা এই দিক, এই দিকটা তো পজিটিভ, ওয়াই দিকটা, এক্সের দিকটা কি হচ্ছে নেগেটিভ হচ্ছে না, তাহলে এখানটা একটা কি বসিয়ে দিবি, জাস্ট মাইনাস করে দে। ঠিক আছে, এবারে তোকে টর্ক বের করতে বলছে, মানে কি এনআই আই এ ক্রস বি, ক্রস কার সাথে করি, বি এর সাথে, বি কোন দিকে, বি কে ক্যাপের দিকে, কে ক্যাপের দিকে, তাহলে ক্রস করলে কি হবে, আই ক্রস কে কি হয়, আই এর সাথে কে মাইনাস জে, কে ক্রস আই কি হয় জে, তাহলে আই ক্রস কে মাইনাস জে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস কত আসছে, रूट 3 बी आई ए जे, আর জে ক্রস কে কি হয় v/2 আই। বোঝা গেছে? নেক্সট, জিওম্যাগনেটিজম তোদের সিলেবাসে নেই,
শুধু একটা জিনিস মনে রাখবি যে টর্ক যদি বলে আর্থ ম্যাগনেটিজমে সেটা হয় টাউ ইজ ইকুয়াল টু এম বি সাইন থিটা, যেখানে বিটা কি বিএইচ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা তোকে দিয়ে দেবে, ডাইরেক্ট ভ্যালু দিয়ে দেবে। ঠিক আছে, তোকে বিএইচ বিভি আগে বের করতে হতো, এখন বের করতে হয় না তোকে। ঠিক আছে, এবার লিখবি ট্যানজেন্ট ল। ট্যানজেন্ট ল তোদের নেই, সরি ট্যানজেন্ট ল নেই 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 ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। ঠিক আছে, তো ভাইব্রেশন ম্যাগনেটোমিটারটা কী জিনিস? এই যে একটু আগে দেখাচ্ছিলাম একটা এরকম কোনো ম্যাগনেট আছে, তো এই ম্যাগনেটটাতে টর্ক প্রডিউস হবে। টর্ক কত প্রডিউস হবে? এম বিএইচ সাইন থিটা। আবার টাউ ইজ ইকুয়াল টু এটা কি জানি মাইনাস এম, এটা জানি এম, এইদিকে হয় এটা লেন্থ এল। তো টাউ ইজ ইকুয়াল টু তুই জানিস আই আলফা, জানিস তো? সাইন থিটা খুব ছোটো হলে থিটার সাথে সমান। আলফা কি আসছে? এম বিএইচ বাই আই থিটা। তোরা জানিস যে এ ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার এক্স যদি হয়, বা আলফা ইজ ইকাল টু যদি ওমেগা স্কোয়ার থিটা হয়, তাহলে সেটা একটা কি প্রডিউস করে? এসএইচএম। তাহলে ওমেগার জায়গায় কি আসছে? রুট ওভার এম বিএইচ বাই আই। ওমেগা যদি পেয়ে যাস তুই টাইম পিরিয়ডও পেয়ে যাবি 2 পাই বাই ওমেগা। পজ কর করেছিস? আচ্ছা, তো বোঝা গেল এটা ওমেগাটা। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো যে যদি দুটোকে আমি একসাথে রেখে দিই, মানে দুটো যদি ম্যাগনেটকে এরকম পাশাপাশি রাখি, দুটোরই সাউথ সাউথ একদিকে, নর্থ নর্থ একদিকে, তখন টাইম পিরিয়ড কী হবে? টি সমান 2 পাই রুট ওভার আয়ের জায়গায় আসবে I1 প্লাস I2। আচ্ছা, টাইম পিরিয়ডটা কী করে পেলাম বুঝতে পারছিস? ওমেগা যদি জানি তাহলে টি ইজ ইকাল টু কি হয়? 2 পাই বাই ওমেগা। ওমেগাটা পুট করে দে, ওমেগা পুট করে দিলে 2 পাই রুট ওভার আই বাই এম বি এইচ পেয়ে গেলি। ঠিক আছে, আচ্ছা যদি এটা হয় তাহলে কী হবে বল? দুটোকে জাস্ট অ্যাড করে দিবি, অ্যাড করে দে। এমটা M1 প্লাস M2 আর বিএইচটা বিএইচ। আর এটাই যদি একটাকে উল্টে দেয়, ধরে নে উল্টে দেয় মানে এটা জাস্ট কী হবে? I1 প্লাস I2 হবে, কিন্তু এমটা কী হয়ে যাবে? M1 মাইনাস M2। আই কিন্তু কোনোদিন মাইনাস হয় না। কেন আই মাইনাস হয় না? তার রিজন হলো যে বল, তার রিজন হলো যে আই হচ্ছে ইনার্শিয়া, মাসের মতো কাজ করে। হ্যাঁ ঠিক আছে, জাস্ট মাস কি মাইনাস হয় কোনো দিন? নেক্সট লাইক নিউট্রাল পয়েন্ট। পজ, একটু পজ কর। হয়ে গেছে M1 মাইনাস M2। এরপরে কি লিখতে বললাম? নিউট্রাল পয়েন্ট। কে ফোন করছে?
हेलो इसी का বলছি আমি তাদেরকে কি পড়াচ্ছিলাম চলছিল আচ্ছা ওকে ওকে হ্যাঁ নিউট্রাল পয়েন্ট মানে দেখ লাইক ইফ নর্থ অফ দ্য ম্যাগনেট পয়েন্টেড টুয়ার্ডস জিওগ্রাফিক নর্থ এর মানেটা কি এর মানে নর্থটা নর্থের দিকে মানে এরকম নর্থটা নর্থের দিকেই আর্থের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে নিচ থেকে উপরের দিকে আর এমনিতে কোন দিকে হয় নর্থ থেকে সাউথে হয় তাহলে দেখতে পাচ্ছিস আর্থের ম্যাগনেটিক ফিল্ড আর এর ম্যাগনেটিক ফিল্ড এখানে নিজেদেরকে কি করবে ক্যান্সেল করবে এই পয়েন্টটা এর রেসপেক্টে কি পয়েন্ট নিউট্রাল ইকুইটোরিয়াল পয়েন্ট তাহলে এইখানে যেটা আর্থের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে আমি সেটাকে যদি বিএইচ বলি বা আর্থের জন্য যদি সেটাকে আমি বিই বলি তাহলে সেটা ম্যাগনেটের জন্য ভ্যালু কী হবে সেম হবে তাহলে বিই আর বিএম সেম তো বিই মানে আর্থের যেটা ম্যাগনেটিক ফিল্ড সেটার ভ্যালু কী লিখতে পারি আমি বিএম মানে কি জানি আমি কি হয় μ0/4πm এটা কি করে এলো ওই সেই ডাইপোল থেকে ডাইপোলে কি হয় 1/4πε ডি মানে কোনটা বুঝতে পারছিস ডি মানে হচ্ছে এটা হচ্ছে ডি ঠিক আছে যেমন ইলেকট্রিকে যেমন কনসেপ্ট লাগাই সেরকমই সেম বোঝা গেছে এটা প্রবলেম আছে কোনো হ্যাঁ নেই তো μ0/4πm/d3 এবার লেখ নিউট্রাল পয়েন্টই লিখবি শুধু এখানে কোন দিকে পয়েন্টেড হচ্ছে না নর্থ পয়েন্টেড টুয়ার্ডস সাউথ অনলাইন যারা আছিস আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আনলিস্টেড করে দিয়ে দেবো ইউটিউবে তোরা দেখে নিস এটা সাউথ এটা নর্থ হ্যাঁ যে কেউ দেখতে পাবি আনলিস্টেড মানে শুধু তোরাই দেখতে পাবি বাইরের লোক কেউ দেখতে পাবে না তোরা আবার যদি কাউকে লিঙ্ক শেয়ার করিস সে দেখতে পাবে হ্যাঁ মানে পাবলিকলি অ্যাভেলেবেল হবে না ঠিক আছে এইদিকে যদি নর্থ হয় তাহলে নর্থ থেকে সাউথ কোন দিকে হয় এদিকে যাই আর্থের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এদিকে তাহলে আর্থের এদিকে এরও এদিকে তাহলে এখানে নিউট্রাল পয়েন্ট কোথায় তৈরি হবে এইখানে আর এইখানে তাহলে এই পয়েন্টটার জন্য এটা তাহলে এখানে বি সমান কি হবে এটা কোন পয়েন্ট এক্সিয়াল পয়েন্টে কি হয় μ0/4π2m/d3 এটা এক্সিয়াল পয়েন্টে হয় বোঝা গেল কেন এক্সিয়াল পয়েন্ট এটা নিউট্রাল পয়েন্ট হচ্ছে এক্সিয়াল পয়েন্ট হ্যাঁ next like magnetic materials হ্যাঁ বললাম এই পয়েন্টটা এক্সিয়াল পয়েন্ট হচ্ছে তো এক্সিয়াল পয়েন্টে কি হয় ফর্মুলা 1/4πε জায়গা আছে μ0/4π 2p/r³ জায়গা আছে 2m/d3 যেখানে d হচ্ছে এই ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য ম্যাগনেট সেন্টার মাসে প্লেলিস্টটা শেয়ার করে দিচ্ছি যদি কারো মনে হয় সে দেখে নিতে পারে ঠিক আছে
হয়েছে? আচ্ছা, নেক্সট আর কি বাকি থাকলো তাহলে? হ্যাঁ, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসে কি আছে স্যার? প্রথম লিখবি ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে ফার্স্ট লিখবি ম্যাগনেটিক ইন্টেন্সিটি, আর ইন্টেন্সিটি আর ম্যাগনেটাইজেশন দুটো আলাদা জিনিস। ম্যাগনেটিক ইন্টেন্সিটি লিখেছিস, এটাকে লিখবি এইচ। এটা হচ্ছে এইচ দিয়ে ডিনোট করা হয়, এইচ। এইচ ইজ ইকাল টু হয় বি বাই মিউ নট। তুই সলিনয়েডের জানিস বি কি হয়? সলিনয়েডের জন্য মিউ নট এন আই। তা মিউ নট যদি কেটে যায় তাহলে কি আসছে? এন আই। বোঝা গেল? ইউনিট কি হবে? এন এর কোনো ইউনিট হয় না, আই এর ইউনিট কি? অ্যাম্পিয়ার। ইউনিট কি আসছে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার না, এনটা কি হয়? এন মানে হচ্ছে এন বাই এল, সরি, এন বাই এল বাই আই। এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস, এর কোনো ইউনিট হয় না, এল এর ইউনিট হয়, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার আসছে, অ্যাম্পিয়ার পার মিটার। বা এটাকে সিম্পল এনআইও লিখতে পারি, যদি কেউ চাই সিম্পল এনআইও লিখতে পারে। এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। সেকেন্ড লিখবি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি মানে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমি বাইরে থেকে যে ফিল্ডটা দেওয়া হয়েছে সেটা কতটা স্ট্রং সেটাকে বোঝা যাচ্ছে কি ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আর ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন মানে ধর আমি বলছি যে তোরা এখানে পড়তে এসেছিস, তো তোদের এখানে পড়াশোনাটার মানে যে এনভায়রনমেন্ট সেটা কেমন, সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আর ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন হচ্ছে যে যতটা ধর তোরা পড়ছিস, মানে তোরা নিজেদের মধ্যে যতটা পড়াশোনাকে ইন্ডিউস করতে পারছিস, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। বুঝতে পেরেছিস? মানে তোরা যতটা কতটা এসে তোদের প্রফিট হচ্ছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনটা মেটেরিয়াল টু মেটেরিয়াল ডিপেন্ড করে। আই ইজ ইকাল টু, আই দিয়ে লিখবো এটা এম বাই ভি। এমটা তোরা জানিস অলরেডি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আর ভিটা হচ্ছে ভলিউম। তাহলে আই এম মানে আই ইন্টু এ, জানিস তো এটা কারেন্ট ইন্টু, তাহলে অ্যাম্পিয়ার মিটার, আর এটা কি মিটার কিউব, তাহলে কি আসছে আলটিমেটলি সরি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বাই মিটার কিউব, মানে কি আসছে এটা? এটা অ্যাম্পিয়ার পার মিটার। এবার লেখ সাসেপ্টিবিলিটি, পারমিএবিলিটি অ্যান্ড রিলেশনশিপ। সাসেপ্টিবিলিটি স্পেলিং SUSC, সাসেপ্টিবিলিটি, পারমিএবিলিটি অ্যান্ড রিলেশনস। পজ কর না। সাসেপ্টিবিলিটি, পারমিএবিলিটি অ্যান্ড রিলেশনস। আচ্ছা দেখ, ব্যাপার হচ্ছে সাসেপ্টিবিলিটি জিনিসটা কি। ধর আমি এখানে পড়াই, তো তোরা পড়তে আসিস, সবাই কি সমান শিখে যাস? না, কেউ কম শিখছে, কেউ বেশি শিখছে। কেন? কেন কি ওই যে বললাম, কারো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বেশি, কারো কম, কারো আইটা বেশি, কারো আইটা কম, তাই তো? মানে পার ইউনিট ভলিউমে কারো ম্যাগনেটিক যেটা ডাইপোল মোমেন্ট সেটা বেশি ইন্ডিউস হচ্ছে, কারো কম ইন্ডিউস হচ্ছে। বাট আমি যেটা বলা সেটা আমি সবাইকে সেমই বলছি। তাহলে টোটাল যেটা তুই বুঝে যাচ্ছিস সেটা হচ্ছে আমি যেটা বলছি সেটার উপর তো ডিপেন্ড করছে, প্লাস তুই কতটা বুঝতে পারছিস তার উপরে ডিপেন্ড করছে, তাই তো? লেখ তোরা বি নট, এটা সমান জানিস কি মিউ নট এনআই। এনআই মানে মিউ নট এইচ, তাই তো? আর বি অন্য কোনো মিডিয়ামে তুই কি জানিস, এটা হচ্ছে মিউ ইন্টু এইচ হয়, মিউ আর না, মিউ ইন্টু এইচ হয়, এটা জানিস নিশ্চয়ই তোরা।
আচ্ছা, এই বি অন্য কোনো মিডিয়াম যেটা আমি যদি একা একাই বকে যাই তাহলে সেটা মিউ নট এইচ, মানে আমি যেটা পড়াচ্ছি। তোরা এলি, তোরা আসার জন্য কী হচ্ছে, যেটা আমি পড়াচ্ছি সেটা তো আছেই, প্লাস তোদের মধ্যে একটা কিছু কী হচ্ছে, ইন্ডিউস হচ্ছে, তাই তো? তাহলে তুই সেটাকে বি আই লেখ। ঠিক আছে, এটা যদি মিউ নট এইচ হয় এটাকে তুই কি লিখবি, মিউ নট আই ইন্ডিউস যেটা হচ্ছে। এই আইটা ডিপেন্ড করে কার উপর জানিস, আমি যতটা পড়াবো তুই ততটাই তো বুঝে যাবি না, তার থেকে বেশি তোর আমি পড়াচ্ছি ম্যাগনেট, তুই তো সেমিকন্ডাক্টর বুঝে যেতে পারবি না। তাহলে এই আইটা ডিপেন্ড করবে এইচের উপর। তো আই প্রপোর্শনাল টু এইচ, আই যদি আমি হাঁটাই এখানে একটা কি আসে, জেডটা বলি কনস্ট্যান্টটা, এটা হচ্ছে সাসেপ্টিবিলিটি। মানে এই আইটা, এইচ কিন্তু সবার জন্যই সেম, কিন্তু এই আইটা কার বেশি, যার এটা বেশি সাসেপ্টিবিলিটি। বোঝা গেল? তাহলে মিউ নট আয়ের জায়গায় কি লিখবো, এটা যদি লিখি তাহলে এটা কি আসছে, 1 প্লাস, আসছে না? বুঝতে পারছিস আমি কি বলছি না পাচ্ছিস না? আয়ের জায়গায় এটাকে লিখলাম, তাহলে মিউ নট এইচ কমন যাবে। আর বি এম মানে কি জানি, মিউ এইচ, এটাও মিউ এইচ, এইচ এইচ কাটবে, মিউ বাই মিউ নট, মিউ বাই মিউ নটকে তুই কি লিখিস, মিউ আর রিলেটিভ পারমিয়াবিলিটি। তো দুটোকে, এটাকে তুই এইচ এইচ কেটে দে, এইচ এইচ এখানে অন্য কালার দিয়ে কেটে দিলাম, মিউ বাই মিউ নট, তাহলে এটাকে লিখবো মিউ আর 1 প্লাস এটা, তাহলে এটা কি আসছে, বোঝা গেল? এর ভ্যালু ডিপেন্ড করছে কিসের জন্য কী হবে না হবে। এবার আমি তোকে বোর্ডে একটা ইয়ে দিচ্ছি, সেটা একটু দেখে নিস। দেখ তো মোবাইলে ক্যামেরায় আসছে কিনা ঠিকঠাক। আসছে তো? ফার্স্ট দেখ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেটেরিয়াল। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে প্রপার্টিজ, কজ অফ ম্যাগনেটাইজেশন, ডায়াম্যাগনেটিকে হচ্ছে অরবিটাল মোশন অফ ইলেকট্রন, প্যারাম্যাগনেটিকে স্পিন মোশন অফ ইলেকট্রন, আর এখানে ফেরোম্যাগনেটিক ফরমেশন অফ ডোমেন। এই কোশ্চেনটা আসে প্রায়। তো ফেরোতে কী হয়, ডোমেন ফরমেশন হয়। ডোমেন মানে কী জিনিস, অরবিটাল আর স্পিন জানিস, অরবিটাল মোশন মানে এখানে একটা অরবিটের মধ্যে ইলেকট্রন ঘোরে। স্পিন মানে হচ্ছে দেখ এটা জানিস তোরা, পজিটিভ স্পিন নেগেটিভ স্পিন এসব জানিস। আর এটা ফরমেশন অফ ডোমেন মানে একটা ডোমেন তৈরি, এরকম এইগুলোকে বলি ডোমেন, এরকম ডোমেন তৈরি হয় বলতে পারিস। এইদিকে ধর ফিল্ডগুলো একই দিকে হয় ফেরোর জন্য, সেই জন্য কী হয়, এটা স্ট্রং হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডোমেন। সেকেন্ড আসছে, এইটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিস তাহলে এটা দেখ ম্যাগনেটিক লাইনের ডেন্সিটিগুলো কমে যাচ্ছে, এটাতে একটু বাড়ছে আর এটাতে বিশালই বেড়ে যাচ্ছে। তার মানে এটা হাইলি ম্যাগনেটাইজ হয়, এটা বেয়ারলি ম্যাগনেটাইজ হয়। এটা হচ্ছে ম্যাগনেটকে তো হচ্ছেই না, মানে এটা স্লাইডলি হয় আর এটা বেয়ারলি হয়। ঠিক আছে, মানে এটা খুব ম্যাগনেটাইজ হয় ফেরোটা। নেক্সট যেটা আসছে সেটা হলো যে আইএইচ কার্ভ। আইএইচ মানে ইন্টেন্সিটির সাথে এইচ, আই প্রপোর্শনাল টু এইচ লিখেছিলাম একটু আগেই। এটা কার জন্য প্রপোর্শনাল টু এইচ, প্যারার জন্য। এর জন্য প্রপোর্শনাল হয়, সেটা হাইলি অ্যাক্টিভ, মানে একটা টাইম পর্যন্ত গিয়ে সেটা আবার স্যাচুরেট করে যায় কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। আর এর জন্য বাড়াতে দূরের কথা, এর জন্য কমবে। ঠিক আছে, 4 নম্বরে এক্সএম এর সাথে টি কার্ভ। এক্সএম মানে কি, ওই যে যেটা বললাম সাসেপ্টিবিলিটি। এর জন্য দেখ এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কার্ভটা দেখবি তোরা লাস্ট ডিপ করবি, এই কার্ভটা তোরা পেয়ে যাবি। তো লাস্ট ডিপের কোশ্চেনও আছে এইখানে। দেখ এইখানেতে টি এর উপর ডিপেন্ডই করে না, যাই হোক ডাজেন্ট ম্যাটার। এইখানে ইনভার্সলি প্রপোর্শনাল, টেম্পারেচার বাড়লে ম্যাগনেটিক প্রপার্টি কী হবে, কমে যাবে। আর এইখানেও কমবে, বাট ইনিশিয়ালি কমবে না, একটা সার্টেন পয়েন্টে কমবে। এই সার্টেন পয়েন্টটাকে কী বলে, টিসি, কিউরি টেম্পারেচার। কিউরি পয়েন্টের থেকে নিচেতে কমে। বোঝা গেল? একটা পার্টিকুলার টেম্পারেচার, ধর একটা আয়রনকে তুই 600 বা 700 ডিগ্রিতে হিট করলি, তারপর থেকে তার ম্যাগনেটিক প্রপার্টি কমতে থাকবে, তার আগে তার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা অন্য কোনো মেটেরিয়াল, যে কোনো একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালকে, তো ডায়াম্যাগনেটিক তো ছেড়ে দে, প্যারাকে যদি তুই নর্মালি হিট করিস সঙ্গে সঙ্গে তার এটা কী হবে, কমতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। 4 নম্বর মিউ আর। দেখ মিউ আর এর ভ্যালু কী হয়, এতে 1 থেকে অনেক বেশি, মানে হাইলি ম্যাগনেটাইজ। এটা 1 আর 2 এর মাঝে, আর এটা 1 থেকে কম।
একের থেকে মিউ আর কম মানে এইচ কী হবে এখানে, এই জেডটা কী হবে এখানে একের থেকে কম মানে নেগেটিভ, কেন জেডটা তোরা কী জানিয়েছিলি, জেডটা জেনেছিলি মিউ আর মাইনাস ওয়ান, মিউ আর মাইনাস ওয়ান মানে এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে, যেহেতু এটা একের থেকে কম, তাই তো। এটা একের থেকে কম 0.99 এরকম ভ্যালু, তাহলে 0.99 মাইনাস ওয়ান মানে কি নেগেটিভ, এটার ভ্যালু 1.001, এটা পজিটিভ, আর এটা হাজার ভ্যালু হয় মানে এটা 999 মানে হাইলি পজিটিভ, বোঝা গেল। ম্যাগনেটিক মোমেন্ট অফ সিঙ্গেল অ্যাটম ডু নট হ্যাভ এনি পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট, এখানে অ্যাটম হ্যাভ পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট হুইচ আর অর্গানাইজ ইন ডোমেন, আমি দেখালাম ডোমেন ড্র করে। আর এটাতে পার্মানেন্ট ম্যাগনেট আছে, ডোমেনও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তারা র্যান্ডমলি ওরিয়েন্টেড, একটা এইদিকে একটা হয়তো কোন দিকে, এইদিকে একটা এইদিকে, তো সেই জন্য স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডটা ফর্ম করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে প্রপার্টিস, এইটাতেও দেখবি, দেখ এরা উইক ফিল্ডে একদমই রেসপন্স করছে না, রেসপন্স করলে আলাদা আলাদা হতো, ঠিক আছে। এরা স্ট্রং ফিল্ডে হাইলি মানে স্ট্রং ফিল্ডে খুব বেশি স্ট্রং ফিল্ডে একটু রেসপন্স করছে। এটাতেও দেখ এরা যদি ফিল্ড ক্রিয়েট করে সে রিপেল করে দিচ্ছে। আর এখানে দেখ এখানে এখানে একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে ঢেলেছে, এই হালকা উঠছে আর এই হলো তো অনেকটাই উঠে যেত। আর এখানে উইক ফিল্ডে দেখ কিছুটা ডিফারেন্স হচ্ছে। আর এখানে স্ট্রং ফিল্ডে কি হয়ে যায়, স্ট্রং ফিল্ডে হবে না, তার রিজন হচ্ছে যে স্ট্রং ফিল্ডে এরা আরও ক্লোজ চলে আসবে, সেই জন্য তুই ডিস্টিংগুইশ করতে পারবি না, ঠিক আছে। উইক ফিল্ডেই শুধুমাত্র প্যারাকে ডিস্টিংগুইশ করা যায়। আর এই উইক ফিল্ডে মানে হাইলি তুই ডিস্টিংগুইশ করতে পারছিস, পুরোপুরি আলাদা সেপারেট হয়ে যাচ্ছে। স্ট্রং ফিল্ডে কী হচ্ছে, এটা এতটাই ম্যাগনেটাইজ হচ্ছে যে এটা একটা পিক ফর্ম করে ফেলছে, ঠিক আছে। ফিগারগুলোকে একটু তাদেরকে মনে রাখতে হবে। লাস্ট আসছে যে এক্সাম্পল, আর এইগুলো তেমন কিছু দরকার নেই, এক্সাম্পলটা একটু দেখে নিবি, ডায়মন্ড, NaCl এদের, আর এদের সোডিয়াম ম্যাগনেসিয়াম, এগুলো এবার লিখবি। নেক্সট টপিকে চলে যাবো, ম্যাগনেটিক হিস্টেরিসিস, এটা আমি পাঠিয়ে দিচ্ছি। এই মডিউলটাই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ম্যাগনেটিক হিস্টেরিসিস মানে তুই আয়ের সাথে এইচ এর গ্রাফ দেখলি না একটু আগেই, তার মানে ইন্টেন্সিটি যদি বাড়াই, আইটা কখন বাড়বে মানে তোর কতটা ইন্ডিউস হবে, যতটা আমি তোকে পড়াবো, আমি কতটা পড়াচ্ছি এইচ, আর তোর মধ্যে ইন্ডিউস হচ্ছে এটা আই, বাট একটা লেভেল পর্যন্তই পড়াতে পারবো না, তার থেকে বেশি পড়ালে কী হয়ে যাবে, তোর মাথায় সেটা স্যাচুরেট করে যাবে, তাই তো, বুঝলি, তো স্যাচুরেট করে গেল। তারপর আমি পড়ানো বন্ধ করলাম, তুই আস্তে আস্তে আমি যখন ধর পড়ানো শেষ করছি, তুই বাড়ি যেতে যেতে তুই কিছুটা ভুলবি, পুরোটা কি ভুলবি, পুরোটা ভুলবি না, পুরোটা কি ভুলে যাওয়া পসিবল। আমার এই জিরো করে দিয়েছি, কিন্তু তোর মাথায় অলরেডি কিছুটা রেসিডিউ থেকে গেছে। তারপর তুই অন্য কোনো ডিভিশনে যাচ্ছিস, অন্য কোনো ডিভিশনে গেলে তোর ফিজিক্সটা কিছুটা মনে থাকবে। তারপরে কি করবি, তারপরে আস্তে আস্তে তোর কী হচ্ছে, তুই তোর কেমিস্ট্রি পড়তে পড়তে তুই ফিজিক্সটা পুরোটা ভুলে গেলি, তারপর আবার যদি তোকে ফিজিক্স মনে করতে হয়, তোকে ফিজিক্সটা ঘুরে পড়তে হবে, সঙ্গে সঙ্গে সব জিনিস মনে থাকবে না, তোকে একটু কিছুটা পড়তে হবে, পড়ে আসতে হবে, পড়ে এলে তুই আবার সেটাকে পুরোপুরি বুঝতে পারবি, ঠিক আছে। এক সেকেন্ড, হ্যালো স্যার, একটু ওয়েট করুন, আমি ক্লাসে আছি, জাস্ট 10 মিনিট লাগবে, আমি আসছি, 5 মিনিট একটু ওয়েট করুন, 5 মিনিট একটু, তাহলে বিবেকের বাড়ি থেকে বাবা ফোন করছে। হ্যাঁ বলুন, এই 10 মিনিট আর খুব জোর। হ্যাঁ হ্যাঁ, যে এটাকে সি লিখবি আর এটাকে লিখবি বিআর মানে যে তোর মধ্যে যেটা থেকে গেল, এটাকে বলে রেসিডিউয়াল ম্যাগনেটাইজেশন। রেসিডিউয়াল মানে তোর মধ্যে যেটা থেকে গেছিল। আর এই সিটাকে আমি কি লিখছি, কোয়েরসিভিটি মানে তুই কেমিস্ট্রি পড়ছিস, মানে তুই অন্য কিছু তোর মাথায় ইউজ করছিস, তার সাথেও তোর মধ্যে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে কোয়েরসিভিটি, বোঝা গেল। রেসিডুয়াল ম্যাগনেটিজম মানে বাইরের ম্যাগনেটিক এফেক্টটা জিরো হয়ে যাওয়ার পরেও তোর মধ্যে যেটা পড়ে থাকছে সেটা রেসিডুয়াল ম্যাগনেটিজম। আর সেইটাকে নষ্ট করতে তুই যতটা উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে হচ্ছে সেটা হচ্ছে কি, কোয়েরসিভিটি, বোঝা গেল। হ্যাঁ,
এই দুটোকে একটু খেয়াল রাখবি। আচ্ছা, বা এটাকে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনকে অনেক জায়গায় রিটেনটিভিটিও বলে, রিটেনটিভিটি। একটাকে বাংলায় সহনশীলতা আর একটাকে কি বলে, ধারণ ক্ষমতা। হ্যাঁ, কোয়ারসিভিটিটা সহনশীলতা আর ধারণ ক্ষমতা হচ্ছে রিটেনটিভিটি, ঠিক আছে। আচ্ছা, সফট ম্যাগনেটিক মেটেরিয়াল হলে এটা একটু সরু হয় আর এটা লম্বা হয়, ঠিক আছে, বোঝা গেল। সফট ম্যাগনেটিক মেটেরিয়াল হলে, সফট যদি হয় তাহলে বিআর আর সি দুটোই কি হয়, কম হয়, আর আইটা তখন কি হয়, বেশি উঁচু হবে, বোঝা গেল। এটা সফট ম্যাগনেটিক মেটেরিয়ালের জন্য। এটা কিসের জন্য ইউজ করা হয়, এটা ইউজ করা হয় ইলেকট্রোম্যাগনেটের জন্য। আর যদি মানে কাস্ট আয়রন টাইপের কিছু হয়, ঠিক আছে, বা স্টিল টাইপের কিছু হয়, তখন কি হবে, তখন হচ্ছে বিআরটাও, এটা মোটা হয়ে যাবে, বিআরটাও বড়, সিটাও বড়, আর এটা কী হবে, ছোট। তখন এটা কিসের জন্য হবে, এটা হচ্ছে পিএম ফর পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে। এবার লসেস ইন হিস্টেরিসিস, লসেস কী হয়, তো লসেসটা ডাইরেক্ট আমি ফর্মুলা বলছি, ফর্মুলা লিখে রাখলেই হলো, বাকি কিছু মনে রাখার দরকার নেই। কে মেসেজ করছে, হ্যাঁ, WH is equal to VANT, T for time, N for frequency, এটা স্মল n লিখে দে, N for frequency মানে কতবার হচ্ছে আর কত সময় ধরে হচ্ছে, A for area of the hysteresis curve, আর V for volume of the material, V for volume of the material। এটা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট সাইকেল বা এনার্জি লস, বোঝা গেছে, হ্যাঁ, এনার্জি লস, ঠিক আছে। WHটা হচ্ছে এনার্জি লস। বাকি সবই বলি যে ম্যাগনেটিক শিল্ডিং একটা টপিক, তোরা যদি বই পড়িস দেখবি সুপার কন্ডাক্টর বা হলো ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে ম্যাগনেটিক শিল্ডিং করা হয়। কীভাবে করা হয়, ধরে নে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, তুই এই জায়গাটা ম্যাগনেটিক ফিল্ড চাইছিস না, যদি না চাস তাহলে তুই কী করবি, তুই এখানে একটা এরম দিয়ে দে হলো স্ফিয়ার, তাহলে লাইনগুলো কোন দিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, এই মাঝখানটা দিয়ে যাবে না। এটাকে বলে ম্যাগনেটিক শিল্ডিং, ঠিক আছে, এটাকে বলে ম্যাগনেটিক শিল্ডিং, বোঝা গেছে, এটাকে বলে ম্যাগনেটিক শিল্ডিং। তো এই ছিল তোদের টোটাল আজকের ক্লাস, আর কিছু নেই। ইলেকট্রোম্যাগনেট অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, আর মানে পড়িয়েছি বলতে ইলেকট্রোম্যাগনেট বলার মতো কিছু নেই, ঠিক আছে, বাই, আমি আপলোড করে দেবো, ঠিক আছে।